আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী সপ্তাহে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হবে, যার নীতিমালায় শহীদ পরিবারকে আজীবন ভাতা ও আহতদের সারা জীবন বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতের বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর বিক্রম। রোববার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আর এখন পর্যন্ত গুরুতর আহত ৩০ জনকে বিদেশে পাঠানো হয়েছে ও ২০ কোটি টাকা দূতাবাসের মাধ্যমে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা আবার সড়কে। রোববার সরকারের পক্ষ থেকে খোঁজখবরের ঘাটতি, আহত ও গুরুতর আহতদের ক্যাটাগরি ঠিকমতো না হওয়া সহ নানান দাবিতে রাজধানীর মিরপুর সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে বৈঠকে বসেন সরকারের ৬ উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত পরিবারকে সহায়তা দিতে ২৩২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আর আগামী সপ্তাহ থেকে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কার্যক্রম শুরু করবে। যারা আহত হয়েছেন তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে। শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে। এদিকে সিঙ্গাপুর ও আমেরিকা থেকে আসা চিকিৎসক দলকে সাথে নিয়েই গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য উপদেষ্টা। ৩০ জনকে বিদেশে পাঠিয়েছি, তার মধ্যে ৩ জন ফেরত আসছে। প্রায় ১৫ জনের জন্য আমাদের ১৬ কোটি টাকার মতন খরচ হয়ে গেছে। আমরা এ পর্যন্ত ২০ কোটি টাকা পাঠিয়েছি, কিন্তু আমি জানি না আরো কত টাকা পাঠাতে হবে। আমাদেরকে একটু সময় দিলে আমরা দেশ সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সকল সংস্থা মিলে, এমনকি দেশের বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলো পর্যন্ত আমরা আমাদের সঙ্গে ইতিমধ্যে পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। আমরা আশা করব এটা একটা জাতীয় উদ্যোগ হিসেবে আমরা আশ্বস্ত করতে চাই যে এটা একটি জাতীয় উদ্যোগ। আহতদের চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের জন্য ছবি ও শিক্ষাগত যোগ্যতা সহ তালিকা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদের এই দাবি অযৌক্তিক উল্লেখ করে দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। রোববার একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরও তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন, সড়ক অবরোধ সহ তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নজরানা চৌধুরী রিপোর্ট। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য তিতুমির কলেজের শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি কলেজের সামনের মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কটিও অবরোধ করে তারা, যে কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ইজতেমার আখেরি মোনাজাতের জন্য তারা অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করে। বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল, তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। এদিকে রোববার পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকরা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে তিতুমির কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক এবং কোনোভাবেই তাদের দাবি মেনে নেওয়া হবে না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত জানানোর পর তিতুমির কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মিছিল করে। আমরণ অনশন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেয় তারা।
যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের ভাইদের পাশে বোনরা সবসময় আছি। উপদেষ্টা হুট করে আজকে জানান দিয়েছে যে মানে কোনোভাবেই সম্ভব না। তাহলে 4 দিন আগে উপদেষ্টা কোথায় ছিল? 4 দিন আগে কেন তিনি তার এই বিবৃতিটা দিতে পারলো না? আমার অনুসন্নত 4 থেকে 5 জন ভাইয়ের মানে অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দায়ভার কে নেবে? রাষ্ট্র কেন আমাদের সাথে বিচারিতা করছে? তো ওনারা মানবেই না, তাহলে আরো আগে কেন বললো না? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া বিকল্প নেই। নির্বাচন প্রক্রিয়া দেরি হলে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। রোববার ঢাকার কদমতলীতে দলের কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কদমতলীতে এই কর্মশালা বিএনপির। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে স্বৈরাচারের আমলে তারা এ কথা বলার সাহস করেনি। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্কের জবাবও দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে, সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হলে দেশ নতুন করে সংকটে পড়তে পারে বলে মনে করেন তারেক রহমান। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জবাবদিহি নিশ্চিত করা যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপির দীর্ঘ সংগ্রাম ভোটের অধিকারের জন্যই। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দল অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। রোববার বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে শেহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে তার অসুস্থতা থেকে রক্ষা এবং সুস্বাস্থ্য কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও চিঠিতে আরও বলা হয়, পাকিস্তান বিএনপি চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। জনসেবার প্রতি তার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তারা। যাত্রা শুরুর আগে বিমানবন্দরে তারা গণমাধ্যমকে জানান, এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই আয়োজনে যোগ দেবেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছর বিএনপির 3 নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তারেক রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন না। তারেক রহমানের পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করবে। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ারটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। তারেক সাহেব যেতে পারছেন না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। 2008 সালে বিয়ের 14 দিনের মাথায় পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মোতাহার হোসেন মানিক। পরিবারের কাছে ফিরলেন 16 বছর পর। বাড়িতে ফেরার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বামীকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রীসহ পরিবারের সদস্যরা। জীবন থেকে 16টি বছর কেড়ে নেওয়ার জন্য তৎকালীন স্বৈরাচার সরকারের বিচার দাবি করেন মানিক। ঠাকুরগাঁও থেকে লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। 1 মাস 1 বছর নয়, দীর্ঘ 16টি বছর পর স্বামীকে দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ববি। সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তার কাছে অনেকটা স্বপ্নের মতো। কখনো ভাবেননি স্বামীর সাথে তার আর দেখা হবে। 2008 সালের 1 জানুয়ারি তৎকালীন বিডিআরে যোগদান করেন মোতাহার হোসেন। 6 মাস ট্রেনিং শেষে বাড়ি ফেরেন। পরে মাসুদা আক্তার ববির সাথে তার বিয়ে হয়। বিয়ের 14 দিন পর পুনরায় ট্রেনিংয়ে যোগদানের জন্য চলে যান কর্মস্থলে। পরে তাকে পিলখানা হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার জীবন থেকে 16টি বছর যারা কেড়ে নিয়েছে তাদের বিচার দাবি করেছেন মোতাহার হোসেন। আমরা যে সুষ্ঠু একটা বিচার, আগের সরকারের আমলে যখন এই ঘটনাটা ঘটছে, তারা এই ঘটনা ঘটাইছে, তারা এটা তদন্ত করাইছে বাইরে থেকে একজন পুলিশ অফিসারকে নিয়ে আইসা, আব্দুল কার আকন্দ, যিনি আমাদের সাথে কি করছে ওটা পরে না শুনে নেবেন অন্যদের কাছ থেকে। নিজে কষ্ট করে দিন যাপন করছি, 16 বছর থেকে স্বামী নাই, ছেলে নাই, তাহলে আমাদের তো কষ্ট হবেই। স্বামীকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন স্ত্রী মাসুদা আক্তার ববি। 16 বছর পর যখন একটা আপনজন কাছে আসে, সেটার আসলে ভাষা প্রকাশ করা মতো না। মোতাহার হোসেন মানিককে দেখতে তার গ্রামের বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। এনটিভি নিউজ ডেস্ক। ভাগ্য বদলের আশায় ট্রাভেল এজেন্টের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের শ্যালক ও দুলাভাই। কিন্তু রাশিয়ায় নিয়ে প্রতারকরা তাদের বিক্রি করে দেয় সেদেশের সামরিক বাহিনীর কাছে। পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে প্রাণ হারায় শ্যালক হুমায়ুন। দুলাভাই বেঁচে থাকলেও প্রতি মুহূর্তে তাকে তাড়া করছে মৃত্যু। বাঁচার আশায় বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছে বিপদগ্রস্ত পরিবারটি। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। ভাগ্য বদলের আশায় ঢাকার ড্রিম হোম ট্রাভেলসের মাধ্যমে নাটোরের সিংড়া উপজেলার দুর্গম হুলহুলিয়া গ্রামের রহমত আলী ও তার শ্যালক হুমায়ুন কবির পাড়ি জমিয়েছিলেন সুদূর রাশিয়ায়। গত বছরের 18 অক্টোবর রাশিয়ায় নিয়ে দালাল চক্র তাদের বিক্রি করে দেয় রাশিয়ার সামরিক বাহিনীর হাতে। অল্প প্রশিক্ষণের পর শ্যালক দুলাভাইকে তারা পাঠিয়ে দেয় যুদ্ধের ময়দানে। গত 26 জানুয়ারি ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারায় শ্যালক হুমায়ুন কবির। শ্যালকের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতি মুহূর্ত নিজের মৃত্যুর প্রহর গুনতে থাকা দুলাভাই রহমত আলী বাঁচার করুণ আর্তি জানিয়েছেন। ছোট ছোট ড্রোন আছে, ড্রোন দিয়ে মারিচ্ছে, অফিসার একেবারে বন্ধ করে দিচ্ছে টেলিফোন। হুমায়ুনের লাশ ও রহমতকে জীবিত ফেরত পেতে সরকারের জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে পরিবারটি। আমার নন্দা ফোন দিয়ে বলে যে যমুনা, তোমার ভাই আমার হাতের উপরে মারা গেছে। আমরা লাস্ট 26 তারিখে খবরটা পাই। আমার ছোট ভাই মারা গেছে, ওরা লাশটা যাতে দেশে আসে, আর আমার স্বামী যে জীবিত আছে বাঁচার জন্য আকুতি মিনতি করছে, তাকে যেন দেশে ফিরে এসে আমার সন্তানের কাছে দেয়। সরকারের কাছে আমি আবেদন চাই, আর দালালকে কাছে আমি শাস্তি চাই। গ্রামের নিজস্ব পরিষদের পক্ষ থেকে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পাশাপাশি অসহায় পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়ার কথা জানানো হয়েছে। টেলিফোনে, মেসেজে বিভিন্নভাবে আমাদের গ্রামের যারা বাইরে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি এই ধরনের দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা এবং অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়ানো হয়েছে। রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সন্ধ্যার পর থেকেই নতুন দাম কার্যকরের কথা জানিয়েছে সংস্থাটি। চলতি মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। অনেকটাই গুছিয়ে উঠছে বইমেলা। সপ্তাহে প্রথম কার্যদিবসে রোববার বই প্রেমীদের স্রোত অব্যাহত থাকলেও প্রথম দিনের তুলনায় ছিল কম। দ্বিতীয় দিনে নতুন 13টি বই প্রকাশিত হয়। সময়ের সঙ্গে মেলা মুখর হয়ে উঠবে বই প্রেমীদের পদচারণায়, এমন প্রত্যাশা প্রকাশকদের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় পাঠক সমাগম কিছুটা কম, তবে রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে সাহিত্য প্রেমীদের ভিড়। নতুন বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মেলায় আসা তরুণ তরুণীরা খুঁজে চলছে তাদের স্বপ্নের গল্প, কবিতার সুর এবং চিন্তার গভীরতা। বইগুলো খুব সুন্দর, অনেক রকমের গল্পের বই ছিল, বা যেগুলো বইতে পড়েছি কম বেশি যে উপন্যাস, ওগুলো দেখলাম, ভালো লাগছে অনেক। আমি প্রতি বছর আসি এবং আমি বইও কিনি, আর আপনার বই পড়তে আমার ভালো লাগে অনেক। মেলার পরিবেশ ভালোই লাগছে, অনেক লোকজন দেখছি বই মেলায়। আগামী দিনগুলোতে পাঠক আগমন বাড়বে এবং বই বিক্রি হবে বলে প্রকাশকরা আশা প্রকাশ করেন। কালকে আমাদের বিক্রিটা একটু ভালো ছিল, আজকে স্বাভাবিক অবস্থা, অন্য হতাশ হওয়ার কিছু নাই। 15 তারিখের পর থেকে মেলা জমজমাট হবে, শুধু বিক্রি আর বিক্রি। গতানুগতিক আগের বইগুলো বেশি সেল হচ্ছে, আর পাশাপাশি যে নতুন যে আমাদের প্রকাশনী থেকে যে প্রকাশ পেয়েছে সেগুলো আস্তে আস্তে সেল হচ্ছে। এদিকে বাংলা একাডেমির প্রাঙ্গণে জিয়া পরিষদের স্টল উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মেলার দ্বিতীয় দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও গল্প, উপন্যাস ও কবিতা সহ নতুন বই এসেছে মোট 13টি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।